Konnichiwa Waves. Hope you're all doing great. Today I'm going to explain the first episode of Bungo Stray Dogs Season 1. So, let's begin. এপিসোডের স্টার্টিংয়েই একটি ছেলে কিছু খাবারের কথা ভাবতে থাকে। এবার সে খাবারটি হলো ভাত দিয়ে চা খাওয়া। হ্যাঁ, শুনতে খুব মজার লাগলেও এটা জাপানের একটা খুবই ফেমাস ফুড। এবং এইসব কথা ভাবতে ভাবতে ছেলেটি মাটির মধ্যে লুটিয়ে পড়ে এবং বলে যে ওর নাম আতসুশি। এবার সেটা বলার পরই ও বলে যে কিছু অনাবশ্যক কারণের জন্য ও প্রচণ্ড ক্ষুধার্ত এবং কিছুক্ষণের মধ্যে যদি ও খাবার না পায় তাহলে হয়তো সে মরে যাবে। কিন্তু মনে মনে আতসুশি মরতে রাজিও ছিল না, তাই সে ঠিক করলো যে এরপরে যেই ও সামনে দিয়ে যাবে ও তাকে লুট করে নেবে এবং তার কাছ থেকে ওয়ালেট চুরি করে যে টাকাটাই পাবে সেটা দিয়ে ও খাবার খাবে। সেটা ভাবতে না ভাবতেই ওর পিছন দিয়ে একটা লোক স্পিডে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায়। সেটা দেখে আতসুশি খুব হতাশ হয়ে যায় এবং বলে যে এত স্পিডে গেলে তো আমি ধরতে পারবো না, এর পরের যে আসবে আমি তাকে ঠিক ধরবো। এবার তার ঠিক পরেই কিছু মিলিটারি পুলিশ ট্রেনিং এর জন্য যাচ্ছিল। এবার তারা তো একগুচ্ছ ছিল এবং সেকেন্ডারি ফ্যাক্ট যে ট্রেনিং করার সময় কি ওরা ওয়ালেট কাছে রাখবে। এটা ভাবার পর আতসুশি তো আবার ভাবলো না, এরপরে যে আসবে আমি তাকে ধরবই। এটা ভাবার ঠিক কিছুক্ষণ পরেই ও নদীর দিকে তাকালো। নদীর দিকে তাকিয়ে দেখলো যে একটা লোক নদীর মধ্যে ডুবন্ত হয়ে চলে যাচ্ছে, পাহাড়টাকে ওপর দিকে করে ওর মুখ দেখা যাচ্ছে না। সেটা দেখে আতসুশি তো বিশাল ভয় পেয়ে গেল এবং ভাবলো যে না, যা হচ্ছে হচ্ছে, এটা তো আমার দোষ নয়। কিন্তু আতসুশি তো মন থেকে অনেকটাই কাইন্ড ছিল, তাই ও নদীর মধ্যে ঝাঁপ দিয়ে ওই লোকটিকে বাঁচাতে চলে গেল। ওই ডুবন্ত ছেলেটিকে পাড়ে আনার পর ওই ছেলেটি কিছুক্ষণ পর চোখ খোলে এবং আতসুশি তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? তখন ওই ছেলেটি বলে, ডুবন্ত ছেলেটি বলে যে তুমি কি সেই যে আমাকে জল থেকে তুলেছ? আতসুশি বলে হ্যাঁ, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। তখন ওই ডুবন্ত ছেলেটি আতসুশিকে বলে যে তুমি আমার সুইসাইড এরকম ভাবে নষ্ট করতে পারলে? আমি কত সুন্দরভাবে প্ল্যান করেছিলাম সুইসাইড করার জন্য, এত সুন্দর নদীতে তুমি আমার প্ল্যানটা ভেস্তে দিলে। এটা শুনে আতসুশি তো প্রচন্ড অবাক হয়ে গেল, এটা কি করে হতে পারে? একটা মানুষ ইচ্ছাকৃত কি করে মরতে পারে নদীর মধ্যে এইভাবে? তারপরে যে ছেলেটি ডুবে যাচ্ছিল সে আতসুশিকে জিজ্ঞেস করে তোমার কি খিদে পেয়েছে? তখন আতসুশি বলে আমি অনেকদিন কিছু খাইনি এবং আমি প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত। ঠিক সেই সময়তেই যে ছেলেটি ডুবে যাচ্ছিল তার পেট থেকেও অনেক জোরে আওয়াজ আসে এবং সে বলে আমিও প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত। কিন্তু ব্যাড লাক, কারণ ওর ওয়ালেটটি নদীর মধ্যে ডুববার সময়তেই পড়ে গেছিল। এটা শুনে তো আতসুশি প্রচণ্ড পরিমাণে হতাশ হয়ে যায়। তার পরের মুহূর্তেই একটা নতুন ক্যারেক্টারের আগমন হয় যার নাম কুনিকিরা। কুনিকিরা ছেলেটিকে দেখে প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং তাকে বলে যে তুমি বোকা, জল দেখে এরমভাবে কেউ ডুব মেরে চলে আসে কাজের মাঝখানে? তখন ওই ছেলেটি কুনিকিরাকে দেখিয়ে আতসুশিকে বলে যে ওই আমাদের আজকে খাবারটায় ট্রিট দেবে। এবার সেটা শুনে মাত্র তো কুনিকিরা আরো বেশি রেগে যায়। এরপরে ওই ছেলেটি আতসুশিকে ওর নাম জিজ্ঞেস করে। আতসুশি বলে আমার নাম আতসুশি এবং ওই ছেলেটি বলে যে তুমি বলো তুমি কি খেতে চাও? তখন স্বভাবতই আতসুশি বলে যে আমি চা দিয়ে রাইস খেতে চাই। সেটা শোনা মাত্র ওই ছেলেটি প্রচণ্ড পরিমাণে হাসে এবং তারপরেই বলে ওঠে আমার নাম ওসামু ডাজাই। তারপর ওরা তিনজন মিলে একটা রেস্টুরেন্টে চলে আসে এবং আতসুশি ওখানে ওর ফেভারিট খাবারটা পায়। সেই সময়তে কুনিকিরা এবং ডাজাই প্রচণ্ড পরিমাণে নিজেদের মধ্যে ঝামেলা করতে থাকে। কুনিকিরার একটা ডায়েরি আছে এবং কুনিকিরার রোজকার রোজ ওই ডায়েরির মধ্যে ওর ডেইলি শিডিউল লিখে রাখে। এবার সেই শিডিউল যদি একটু নড়াচড়া হয় তাহলে কুনিকিরা প্রচণ্ড পরিমাণে রেগে যায়, কারণ কুনিকিরা টাইম ওয়েস্ট করতে একদম পছন্দ করে না। কিন্তু ডাজাই অপরদিকে একদমই এর অপোজিট। ডাজায়ের সময় নিয়ে কিছু যায় আসে না, ডাজাই সুইসাইড করতে চায় অল টাইম, কিন্তু একটা ভালো উপায়। আতসুশি বোলের পর বোল রাইস খেয়ে যায় এবং অনেক কটা বোল খাওয়ার পর আতসুশির পেট অবশেষে ভরিয়ে যায় এবং আতসুশি এটা খাওয়ার পর শান্তিতে বলে যে এরকম খাবার হয়তো 10 বছর ধরে আমি খেতে পারতাম, যতটা আমি একদিনে খেয়ে নিয়েছি। সেটা দেখে তো কুনিকিরা প্রচণ্ড রেগে যায়
এবং বলে, তোমার মধ্যে একটু ভদ্রতা নেই? আমি তোমার খাবার জন্য পে করছি এবং তুমি আমাকে একটুখানি থ্যাংক ইউ অব্দি জানাতে পারছো না? তখন আচ্ছুসি নরম সুরে বলে যে তুমি সত্যি লাইফ সেভার, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। আর কিছুদিন যদি আমি এরকমভাবে চলতাম তাহলে হয়তো আমি সত্যিই মরে যেতাম। এরপর আচ্ছুসি ওর এই অবস্থার কারণ বলে যে ইয়োকোহামা সিটিতে একটা অরফেনেজ ছিল, মানে অনাথ আশ্রম, এবং আচ্ছুসি সেখানেই থাকতো। কিছু একটা কারণের জন্য আচ্ছুসিকে ওখান থেকে বের করে দেওয়া হয় এবং তারপর থেকে ওর না শোয়ার জায়গা আছে না কোথাও থাকার জায়গা আছে। তখন রাজা এবং কুনিকিরা বলল, আচ্ছা, তার মানে তুমি একটা অরফ্যান। তখনই তারপরে আচ্ছুসি জিজ্ঞেস করে যে তোমরা কি করো? তখন কুনিকিরা বলে, আমরা ডিটেকটিভস, কিন্তু কোনো নর্মাল ডিটেকটিভ নয়। আমাদের এজেন্সির নাম হলো আর্ম ডিটেকটিভ এজেন্সি এবং আমরা শুধুমাত্র ওই কারো হারিয়ে যাওয়া কুকুর বেড়াল খুঁজে বেড়াই না। আমরা স্পেশালি গিফটেড, মানে আমাদের মধ্যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে। এর আগেও আচ্ছুসি কিছু কিছু রিউমার শুনেছিল মানুষের মুখে যে এরকম এজেন্সিস নাকি রয়েছে এবং তারা সেই সমস্ত কাজগুলো করে যারা নর্মাল মিলিটারি পুলিশরা করতে পারে না, এবং মনে মনে ভাবে এরা দুজনেও কি ওই এজেন্সি থেকেই বিলং করে। এসব ভাবতে ভাবতেই রাজাই ওই রেস্টুরেন্টের সিলিংয়ে একটা পোল দেখিয়ে কুনিকিরাকে বলে, দেখো ওই পোলটা কি সুন্দর। তখন কুনিকিরা বলে, তুমি কি আবার ওখানে গলায় দড়ি দেওয়ার কথা ভাবছো নাকি? তখন রাজাই বলে, আরে না না, তুমি শোনোনি সেই হ্যাঙ্গিং হেলথ মেথডটা? সেটা শোনা তো কুনিকিরা বলল, সেটা আবার কি? তখন রাজাই বলল, এটা মাসেল ক্র্যাম্প রিলিজ করতে সাহায্য করে। সেটা শোনা মাত্রই কুনিকিরাও ডায়েরির মধ্যে সেটা লিখতে লেগে গেল। তারপর রাজাই বলল কি যে, আরে আমি তো মজা করছি, এরকম বলে কিছু হয় নাকি? সেটা শোনা মাত্রই কুনিকিরা প্রচণ্ড রেগে গেল এবং রাগে ওর পেনটাকে ভেঙে দিল। তারপর রাজাইকেও ধরে মারতে লাগলো। এরপরে আচ্ছুসি ওদের জবটা সম্পর্কে জানতে চাইলে রাজাই বলে যে আমরা একটা মানুষ খেকো বাঘকে খুঁজছি। যদিও সে কোনো মানুষকে এখনো আঘাত করেনি, কিন্তু ছোট ছোট পোলট্রি ফার্মগুলোকে ওখানে ও ধ্বংস করে দিয়েছে এবং অনেক জমিও নষ্ট করেছে। সেটা শোনা মাত্রই আচ্ছুসি আটকে ওঠে। এর পরবর্তীকালে আচ্ছুসি ওখান থেকে পালাতে চায়, কিন্তু সেটা দেখে কুনিকিরা এবং রাজাই বুঝে যায় যে আচ্ছুসি নিশ্চয়ই ওই বাঘটা সম্পর্কে কিছু জানে, এবং কুনিকিরা জলদি করে গিয়ে ওর কলারটা চেপে ধরে এবং বলে যে কি জানো তুমি ওই বাঘটা সম্পর্কে? তখন আচ্ছুসি ভয়ে বলে যে ওই বাঘটা আমার পিছনেই পড়ে আছে। লাস্ট টাইম যখন ওই বাঘটা আমার কাছে এসেছিল আমাকে মেরেই ফেলেছিল প্রায়। এবং আচ্ছুসি পালাতে গেলে কুনিকিরা ওকে চেপে ধরে এবং বলে, আমি তোমার হাতটা উপড়ে নেব যদি তুমি না বলো যে ওই টাইগারটা সম্পর্কে তুমি কি জানো। সেটা শোনার পর আচ্ছুসি কিছু বলতে রাজি তো হয় না, কিন্তু রাজাই বলে, ওকে তুমি ছেড়ে দাও, এরকমভাবে কাউকে জোর করে কোনো কথা আদায় করা যায় না, আমাকে চেষ্টা করতে দাও, আমি ওকে জিজ্ঞেস করছি। তারপর রাজাই আচ্ছুসিকে জিজ্ঞেস করতে আচ্ছুসি বলে যে ওর অরফানেজেও নাকি ওই বাঘটা আক্রমণ করেছিল এবং ওদের ফিল্ড ফার্ম সব কিছু নষ্ট করে দেয়, এবং এর কারণেই যাতে খাবারের শর্টেজ না পড়ে ওই জন্য আচ্ছুসিকে ওই অরফানেজ থেকে বার করে দেওয়া হয়। আচ্ছুসিকে তারা প্রচণ্ড পরিমাণে অপমান করে এবং বলে, তোমার মতো ছেলেদের আমাদের দরকার নেই, এবং ওকে ওই অরফানেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই অরফানেজের লোকেরা আচ্ছুসিকে যা নয় তা বলে অপমান করে এবং ওকে এটাও বলে যে তুমি যদি কোনো ডাস্টবিনের মধ্যে পড়ে মরে থাকো তাও কেউ তোমাকে দেখতে আসবে না, যাও তুমি নরকে যাও। এবং এইসব শোনার পর রাজাই বলে যে সত্যিই তোমার সাথে খুব খারাপ হয়েছে। এবং তারপরেও আচ্ছুসি বলে যে এরপর থেকে যখনই ও যেখানেই যেত সেখানে ওই বাঘটা আচ্ছুসি পিছনে পিছনে চলে আসতো। কিছুদিন আগে সুরুমিতে যখন ও ছিল তখনও ওই বাঘটা আচ্ছুসিকে আক্রমণ করেছিল। এসব শোনার পর কুনিকিরা নিজে ডায়েরি চেক করে বলে, সত্যি সুরুমিতে কিছুদিন আগে একটা বাঘকে দেখা গিয়েছিল। এটা শোনার পর রাজাই আচ্ছুসিকে বলে যে আজকে রাতে কি তুমি ফ্রি আছো? সেটা শোনা মাত্র আচ্ছুসি তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। দিয়ে রাজাইকে বলে, তুমি কি আমাকে বেট করার প্ল্যান করছো? আমাকে তুমি বেট করে ওই টাইগারটাকে বার করতে চাও? দিয়ে এটা শুনে আচ্ছুসি না না করতে থাকে
এবং তারপরে কিছুক্ষণ পর যখন নানা করতে থাকে তখনই ডাজাই বলে যে এর জন্য একটা বড় রিওয়ার্ড আছে, প্রায় 70,000 ইয়েন এই বাঘটাকে ধরার রিওয়ার্ড, এবং এটা যদি তুমি আমাদের সাহায্য করো তাহলে তোমাকে এই রিওয়ার্ডটা দেওয়া হবে। এটা শোনা মাত্র আতসুশি প্রলোভিত হয় এবং ডাজাইয়ের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপরে ডাজাই কাগজের মধ্যে কিছু একটা লিখে কুনিকিরাকে দেয় এবং বলে সেটা ওর বসকে দিতে। ডাজাই এবং আতসুশি সেখান থেকে চলে যায় এবং কুনিকিরা তখন বলে যে সাবধানে যেও, একা একা সামলাতে পারবে তো? ডাজাই বলে তুমি চিন্তা করো না, আমি সব দেখে নেব। তারপর সেই দিন রাত্রেবেলাতে ওই জায়গারই একটা ওয়্যার হাউসে ডাজাই এবং আতসুশি অপেক্ষা করতে লাগলো ওই বাঘটার জন্য। ডাজাই ওখানে বসে বসে অন্ধকারে একটা বই পড়ছিল। সেটা দেখে আতসুশির খুব মনে কৌতূহল জাগে এবং ডাজাইকে জিজ্ঞেস করে, এত অন্ধকারের মধ্যেও তুমি বইটা কি করে পড়ছো? ডাজাই বলল কি যে আমার নাইট ভিশনটা সত্যিই খুব ভালো এবং তাছাড়াও এই বইটা আমি আগে অনেকবার পড়েছি। তারপর আতসুশি একটু অবাক হয়ে বলল, তাহলে এই বইটা তুমি আবার কেন পড়ছো? ডাজাই বলল যে একটা ভালো বই সবসময়ই ভালো হয়। এইসব কথা বলতে বলতেই আতসুশির মনে তাও একটা ভয় কোথাও না কোথাও থেকেই যায়। সেটা দেখে ডাজাই বলে যে ওই টাইগারটা এলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি আছি, আমি আর্ম ডিটেকটিভ এজেন্সির মেম্বার এবং আমাকে নিশ্চয়ই কিছু ভেবেই ওরা মেম্বারে জয়েন করেছে। এবং সেটা দেখে আতসুশি বলে যে তোমার কনফিডেন্স থেকে সত্যিই আমার ভালো লাগছে, কারণ আতসুশি পাসটা যে খুবই খারাপ। অরফেনেজের মধ্যে তাকে সবাই বলতো যে তুমি একটা ফেলিয়ার এবং তুমি কিছুই করতে পারবে না, এবং আরও অনেক অপমানের মধ্যে দিয়ে আতসুশিকে বড় হতে হয়েছে। এসব শুনে আতসুশি অনেক বেশি ডিপ্রেসড হতে লাগলো। তারপর বলল যে আমাকে এরমভাবেই অরফেনেজ থেকে বার করে দিল এবং এখন আমার না আছে শোয়ার জায়গা, না আমি পাই কিছু খেতে। ঠিক সেই সময়তেই কোথা থেকে একটা আওয়াজ এলো এবং ডাজাই বলল ওই বাঘটার আসার এবার সময় হয়ে গেছে। এরপরে ডাজাই আরো বলে যে এক দুজন ছেলেকে যদি অরফেনেজ থেকে বার করে দেওয়া হয় তাহলে খুব একটা কিছু নড়চড় হবে না টাকা পয়সার, তার থেকে ভালো ওরা তোমাকে অন্য একটা ইনস্টিটিউশনে ট্রান্সফারও করতে পারত, কিন্তু তোমাকে বার কেন করে দিল? ঠিক তারপরেই মুনলাইটটা যখনই আতসুশির উপর এসে পড়লো তখন আতসুশি আস্তে আস্তে একটা টাইগারের মধ্যে চেঞ্জ হতে লাগলো এবং ডাজাই বলল যে কিছু কিছু লোক আছে যাদের মধ্যে সুপারন্যাচারাল পাওয়ার জন্ম থেকেই থাকে এবং তারা কন্ট্রোল করতে পারে আরও বেশি গ্রেটার পাওয়ার পাওয়ার জন্য, কিন্তু কিছু কিছু মানুষ এমনও থাকে যাদের কাছে পাওয়ার থাকে কিন্তু তারা নিজেরা কখনো ওই পাওয়ারটা কন্ট্রোল করতে পারে না। এবং আতসুশির কাছেও ওরকম একটা পাওয়ার বর্তমান যে ও চাঁদের আলুর তলাতে একটা বাঘের মধ্যে পরিণত হতে পারে এবং সেই বাঘটার পাওয়ার প্রচণ্ড পরিমাণে ডিস্ট্রাকটিভ। এরপর আতসুশি সম্পূর্ণভাবে একটা নৃশংস বাঘে পরিণত হয় এবং ডাজাইয়ের দিকে অ্যাটাক করতে আসে, কিন্তু ডাজাইও কিছু কম ছিল না। ডাজাই প্রত্যেকবার ওর অ্যাটাকটা ডজ করতে পারছিল এবং এরকমভাবে চলতে থাকে ওদের মধ্যে লড়াই। এবং লাস্টকালে ডাজাইকে যখন আতসুশি দেয়ালে এক কোণ ঠাসা করতে পারে তখন ডাজাই কোনো উপায় পায় না এবং বলে মনে মনে যে একটা বাঘের কাছে এভাবে মরাটা সত্যিই ভালো হবে না, এবং ওই জন্য ডাজাই নিজের এবিলিটিটা দেখায়। ডাজাইয়ের এবিলিটি হলো নো লঙ্গার হিউম্যান। এই এবিলিটিটা ডাজাইকে সাহায্য করে ডাজাইয়ের সামনের কোনো সুপারন্যাচারাল পাওয়ারওয়ালা এনিমিকে তার পাওয়ারটাকে পুরোপুরি রিভার্স করে দিতে। সেরকমভাবেই ডাজাই আতসুশিকে টাচ করে এবং আতসুশি ধীরে ধীরে আবার ওর নর্মাল হিউম্যান ফর্মে চলে আসে। হিউম্যান ফর্মে আসার পর আতসুশি তো আনকনসিয়াস হয়ে যায় এবং ডাজাইয়ের গায়ের মধ্যে পড়ে যায় এবং ডাজাই মজা করে বলে যে তুমি কি আমার সাথে ফ্লার্ট করতে চাইছো? আমি ইন্টারেস্টেড নই, এবং আতসুশিকে মাটিতে ফেলে দেয় এবং আতসুশি মাটির মধ্যে মুখ থুবড়ে পড়ে যায়। তার কিছুক্ষণ পরেই ওখানে কুনিকিরা চলে আসে এবং ডাজাই কুনিকিরাকে দেখে বলে যে তুমি দেরি করে ফেলেছ, এবং কুনিকিরা ডাজাইকে দেখে বলে যে তুমি কি বাঘটাকে ধরতে পেরেছ? তখন ডাজাই বলে ওই যে আতসুশি আছে ওই আসলে টাইগার। তখন কুনিকিরা বলে উফ, ওই ছেলেটা টাইগার। দিয়ে তারপর আতসুশিকে ওই যে নোটটা দিয়েছিল ওই নোটটা দেখায়, বলে এটা কি লিখেছিলে?
আসলে ওই নোটটার মধ্যে ডাজাই অলরেডি জানতো যে ওই ছেলেটা টাইগার, এবং সেটাই লেখা ছিল ওই নোটের ভেতর। এরপরেই আরও 3জন নতুন ক্যারেক্টারে এন্ট্রি হয়, এবং তারা সবাই ছিল ডিটেকটিভ এজেন্সিরই মেম্বার। সেখানে একটা মেয়ে আসে, এবং ওই মেয়েটি এসে বলে যে বলো না এখানে কারো কোনো ক্ষতি হয়নি, কারণ ওই মেয়েটা হলো একটা ডাক্তার। এবং আর একটা ছোট ছেলে আসে, সে বলে ডাজাই তুমি সত্যি কেস সলভিংয়ে অনেকটা বেশি ভালো হয়ে গেছো, কিন্তু আমার মতো তুমি পারবে না। এবং আর একটা ব্লন্ড হেয়ারের ছেলে আসে, সে এসে বলে যে আচ্ছুসি ঠিক আছে তো, ওর কিছু হয়নি তো। আচ্ছুসি মনে হয় জানে না যে ওর নিজেরও ওই পাওয়ারটা ছিল বলে। কুনিকিরা ডাজাইকে বলে যে আচ্ছুসি তো একটা থ্রেট, আচ্ছুসিকে তো তাহলে কি করবে এবার নিয়ে। তখন ডাজাই বলে যে আমি অলরেডি ডিসাইড করে নিয়েছি ওকে নিয়ে। এরপরে ডাজাই আচ্ছুসিকে ডাকে যে আচ্ছুসি উঠে পড়ো। আচ্ছুসিরও জ্ঞান ফিরে আসে। তখন আচ্ছুসিকে ডাজাই জিজ্ঞেস করে তোমার কি মনে আছে যে তুমি কিভাবে চেঞ্জ হয়েছিলে? তখন আচ্ছুসি বলে যে কি চেঞ্জ, কিসে চেঞ্জ হব? কারণ আচ্ছুসি নিজেই জানতো না যে ওর কাছে এরকম একটা এবিলিটি আছে বলে। তারপরে ডাজাই বলে যে তোমার ডান হাতটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি। দিয়ে আচ্ছুসি ওর ডান হাতটার দিকে তাকায় এবং দেখে ওর ডান হাতটা তখনও টাইগারের হাতের মতোই হয়ে আছে। সেটা দেখে তো আচ্ছুসি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং অনেক প্যানিক করতে থাকে। এবং ওর প্যানিকটা থামানোর জন্য ডাজাই ওকে বলে যে তুমি এখন আমাদের মতোই একটা ডিটেকটিভ এজেন্সির মেম্বার হয়ে গেছো আজ থেকে। এবং সেটা শুনে আচ্ছুসি চমকে যায় এবং তার সাথে অবাক হয়। এইভাবে বুঙ্গো স্ট্রে ডগের ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায়। এই অ্যানিমেতে যে ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে তারা কিন্তু কোনো নর্মাল ক্যারেক্টার বা ইমাজিনারি ক্যারেক্টার নয়। এরা প্রত্যেকেই রিয়েল লাইফ অথার্স বা পোয়েটস থেকে ইন্সপায়ার্ড। শুধু তাই নয়, তাদের যে এবিলিটিসগুলো আছে সেগুলো ওই প্রত্যেকটা অথারের বইয়ের ওপরই নামকরণ করা হয়েছে। যেমন ওসামু ডাজাইয়ের একটা ফেমাস বই আছে নো লঙ্গার হিউম্যান, এবং এই অ্যানিমেতেও আমরা ওর এবিলিটিটার নাম পাই নো লঙ্গার হিউম্যান। অপরদিকে আমরা পাই ডোপ্পো কুনিকিরাকে, যিনি হলেন একটা জাপানিজ পোয়েট। তিনি বিভিন্ন পোয়েমস লিখেছেন এবং এই অ্যানিমেতেও কুনিকিরার যে এবিলিটিটা আছে তার নাম ডোপ্পো পোয়েট্রি। এবং সবশেষে মেন ক্যারেক্টার আৎসুশি নাকাজিমা, যে হলো অ্যাকচুয়ালি একটা জাপানিজ অথার, এবং তার লেখা ফেমাস বইটার নাম হলো মুন ওভার দ্য মাউন্টেন। এই বইটিরই শর্ট স্টোরি কালেকশনের মধ্যে একটা শর্ট স্টোরির নাম ওয়েস্ট বিনিথ দ্য মুনলাইট, যেটা আমাদের আৎসুশি নাকাজিমার এবিলিটির নাম। সবকটা বই হয়তো ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই, কিন্তু যে কটা অ্যাভেলেবেল রয়েছে সে কটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা চেক আউট করতে পারো। হ্যাঁ ভিউয়ার্স, if you like this video, let me know in the comment which anime should I explain next, and hit that like button, subscribe me, and don't forget to hit that notification bell to get my video as soon as possible.